হ্যালো সবাইকে। আজকে আমি আলোচনা করছি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 6-এর যে টপিকটি আছে। মূলত এটি লাস্ট টপিক এই ইউনিটের। এরপর থেকে আমি শর্ট কোশ্চেন শুরু করব। তো যেগুলো আছে সেগুলো বলি। ভারতের সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্যসমূহ আছে সেগুলো সম্পর্কে বা সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইটা সম্পর্কে আজকে আলোচনা করছি। তো প্রথমে যে যে বৈশিষ্ট্যগুলো আর কি সিলেবাস অনুযায়ী ইনক্লুড করা আছে সেই যে বৈশিষ্ট্য আছে সেইগুলোই মূলত আমি এই স্লাইডে রেখেছি। ঠিক আছে? তো প্রথমে আছে বৃহত্তম কনস্টিটিউশন বা লার্জেস্ট কনস্টিটিউশন। এটা সিলেবাস অনুযায়ী আমি আলোচনা করছি। তো ভারতের যে সংবিধান আছে সেটা বিশ্বের যে কোনো সার্বভৌম রাষ্ট্রের লিখিত সংবিধান। আমরা জানি যে ভারতের যে সংবিধান সেটা লিখিত ইন নেচার, সেটা অলিখিত নয়, সেটা অন্য কিছু নয়, সেটা লিখিত ফর্মে আছে, তাই জন্য আমরা লিখিত সংবিধান বলছি। এবং এটি একটি দীর্ঘ সংবিধান, মানে অনেক পেজের সংবিধান, অনেক আমাদের আর্টিকেল বা সংবিধান আছে এবং অনেক পার্টে বিভক্ত আছে, তাই জন্য এটা একটা বৃহত্তম সংবিধান। আসল আকার মানে যখন সংবিধান রচনা হয়েছিল সেই টাইমের যে আকার ছিল তখন 395টি ধারা মানে 395টি আর্টিকেল ছিল, 8টি তফসিলি ছিল। ঠিক আছে? কিন্তু বর্তমানে এটার সংখ্যা বেড়ে যায়, মানে যেহেতু আমাদের মানুষের জীবনযাপনের ধারণাও আস্তে আস্তে বদলে গেছে এবং মানুষের চাহিদার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের সংশোধন, পরিবর্তন এইগুলো সংবিধানে ইনক্লুড করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই জন্য বর্তমানে এই যে সংবিধানের ধারার সংখ্যা বেড়ে গিয়ে 448 এবং 12টি তফসিল মানে পার্ট। ঠিক আছে? যেগুলো সংবিধানে নেই সেইগুলো এই 12টি পার্টে আছে, আর ওগুলো বাড়ায়নি, তাই জন্য এগুলো পার্টে রেখেছে আর কি, সেটার কথাই বলছি। তো এই জন্য এটাকে বৃহত্তম সংবিধান বলা হয়। কারণ কি, এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, প্রশাসনিক বিশদ বিবরণ, কেন্দ্র রাজ্য সম্পর্কের জটিলতা এবং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড প্রভৃতি দেশের সংবিধান থেকে বিভিন্ন বৈশিষ্ট্য গ্রহণের ফলে এটি বহুদলীয় এবং বিস্তারিত। আমরা জানি যে আমরা আগের যে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে সেখানে মানে বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের অংশ, বিভিন্ন ধরনের ধারা আমাদের যে সংবিধান আছে সেটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বিভিন্ন জিনিস আমরা যেহেতু অন্য দেশ থেকে নিয়েছি, সেই জিনিসগুলো নিতে নিতে আমাদের সংবিধানই অনেক বড় হয়ে গেছে, সেটার কথাই বলা হচ্ছে। তাই জন্য এটা বিশ্বের বৃহত্তম সংবিধান বা লার্জেস্ট কনস্টিটিউশন। এবার সেকেন্ড পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্ট লিখিত সংবিধান। যেটা বললাম, ভারতের সংবিধান রচনাকালের সময়কাল থেকেই এটা লিখিত আকারে। আমরা জানি আমাদের যে বি.আর. আম্বেদকর যিনি ছিলেন ল মিনিস্টার, তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন। খসড়া মানে একটা ড্রাফট তৈরি করা। আমরা যখন খাতায় কিছু লিখি সেটা ফেয়ার করার আগে রাফ করি, তো ওই রাফ জিনিসটাকে আমরা খসড়া বলছি বা ড্রাফটিং করছি। এবং সেই জিনিসটাকে আস্তে আস্তে পরে অন্য জায়গায় ফেয়ার করে তোলা হয় এবং সেটা সংবিধানের আকার নেয়, সেটার কথাই বলা হচ্ছে। তো ভারতীয় সংবিধান একটি পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত দলিল। এর বৈশিষ্ট্য কি? অধিকাংশ ধারা তফসিলি এবং সংশোধনী স্পষ্টভাবে লিখিত। আমাদের আজ অবধি যে 106টা সংবিধান সংশোধন হয়েছে, আমাদের যে 12টা পার্ট আছে, আমাদের যে বিভিন্ন যে ধারা আছে, সেগুলো স্পষ্টভাবে লিখিত আছে। এটা নয় যে আমরা ওই ইউকের মতো বা ব্রিটেনের মতো আগেকার দিনের যে বিভিন্ন প্রথা সেইগুলোর অনুসরণ করেই চলছি, এরকমটা নয়। অন্য দেশের মতো অলিখিত সংবিধান আমাদের নেই, আমাদের লিখিত সংবিধান এবং প্রত্যেকটি ধারা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত আছে। এবং যেগুলো লিখিত নেই সেগুলো আলাদাভাবে পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে যেগুলো এসছে সেগুলো আলাদা জিনিস। ঠিক আছে? কিন্তু যেগুলো লিখিত আছে, যে ধারাগুলো বিদ্যমান আছে, সেগুলো সবই লিখিত আছে। এবং এটি নাগরিক ও সরকার উভয়ের জন্য নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করে, মানে নাগরিকদের কতটা অধিকার আছে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এবং আমাদের যে মৌলিক কর্তব্যগুলো আছে। কর্তব্য বলতে আমরা যেহেতু অধিকারগুলো ভোগ করি, আমরা মৌলিক কর্তব্যও করে থাকি। একটা রাষ্ট্রের জনগণ হিসেবে যেরকম বিভিন্ন ধরনের মৌলিক অধিকার, আমাদের যে ফ্ল্যাগ আছে সেটাকে সম্মান করতে হবে, আমাদের সবার প্রতি একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, আমাদের এই যে জিনিসগুলো, এই যে কর্তব্যগুলো, এটা যারা মৌলিক কর্তব্য সম্পর্কে জানে বা বিভিন্ন বইয়ের সামনের পাতায় লেখা থাকে, এটা যারা দেখবে তারা দেখবে যে বিভিন্ন ধরনের যে কর্তব্য আছে, এই যে কর্তব্য এবং এই যে অধিকারগুলো যেহেতু সংবিধানে ডিসাইড করে দেওয়া আছে যে কার কতটা অধিকার আছে, তাই জন্য একটা সীমারেখা নির্ধারণ করে দেয়। নাগরিক হুট করেই যে কোনো কাজ করতে পারে না, বা সরকার হুট করেই
তার স্বৈরাচার সম্পন্ন যে ক্ষমতা সেটা দেখাতে পারে না জনগণের ওপর। তাদের ক্ষমতার মধ্যে নির্দিষ্ট সীমারেখা টানা আছে এইভাবে সংবিধানের আইন তৈরি করার মাধ্যমে আর কি। তো গুরুত্ব, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন সুস্পষ্ট করার জন্য লিখিত সংবিধান অপরিহার্য। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে আমাদের যে ব্যবস্থাটা আছে, আমরা যে সিস্টেমের দ্বারা পরিচালিত হয় সেটাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে। এটাকে যদি ভেঙে বলি তাহলে কি বলবো, আমাদের যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন আছে, বিভাজন বলতে কেন্দ্র কিছু জিনিসকে হ্যান্ডেল করে, কিছু জিনিসকে হচ্ছে আইন বানায় এবং কিছু জিনিস পরিচালনা করে, এবং রাজ্যেরও কিছু ক্ষমতা আছে নিজের বিষয়ে আইন বানানোর। এই যে জিনিসগুলো, এই যে ক্ষমতার বন্টন, ক্ষমতার বিভাজন, এটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলি। তাই জন্য আমাদের যে ব্যবস্থাটা আছে সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এবং এই যে এটা সুস্পষ্ট করার জন্য আমাদের লিখিত সংবিধান অপরিহার্য আর কি। তারপরে 3 নম্বর যে আমাদের বৈশিষ্ট্য আছে বা ফিচার্স আছে সেটার উপরে ফোকাস করি। প্রথমে আছে আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয়। আমি আগের দিনই বলেছিলাম যে আমাদের যে লিখিত এবং অলিখিত সংবিধান মূলত সেটা দুটি ভাগ, সংবিধানকে আসলে 2 ভাগেই ভাগ করা হয়। এবার সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয় এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, ঠিক আছে। তো এটা পার্টলি রিগিড এবং পার্টলি ফ্লেক্সিবল, ঠিক আছে। তো কিছু অংশ সংশোধন করা খুবই সহজ, আবার কিছু অংশ সংশোধন করা তুলনামূলকভাবে কঠিন। যেগুলো কঠিন আর কি, সেগুলো আসলে কঠিন বিষয়, সেই আইনগুলোও খুব কঠিন। সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবে যদি সেই কঠিন কাজগুলো কঠিনভাবে যদি না আমরা সলভ করি। যেগুলো সহজ, যেগুলো হচ্ছে পরিবর্তন করলে মানুষের খুব একটা ক্ষতি হবে না, সেইগুলো খুব সহজেই হচ্ছে পার্লামেন্ট পরিবর্তন করে দেয়। কিন্তু যেগুলো কঠিন, যেগুলো নাগরিকদের বিভিন্ন বিষয়ের উপর সম্পর্কিত, যেগুলো ফরেন পলিসির উপরে সম্পর্কিত, সেগুলো শুধুমাত্র মানে তুলনামূলকভাবে খুবই কঠিন, মানে সিঙ্গেল মেজরিটিতে সেইগুলো আইন বা সেই জিনিসগুলো সংশোধন করা যায় না। নমনীয় অংশ মানে যেটাকে হচ্ছে সহজ বলছি, সহজে কিভাবে পরিবর্তন করা যায়, সাধারণ আইনের মতোই সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনেক ধারা সংশোধন করা যায়। সাধারণ বলতে আমাদের যে লোকসভার সিট আছে 543, এর হাফ আনতে হবে, হাফ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, তখন সেটাকে আমরা সাধারণ মেজরিটি বা সিম্পল মেজরিটি বলবো। এইভাবে সংবিধান সংশোধন করা যেতে পারে। আর কঠোর অংশ কিছু ধারা, যেমন মৌলিক অধিকার যেহেতু নাগরিকদের অধিকারের প্রশ্ন, নাগরিকরা যদি অধিকার হারিয়ে ফেলে তাহলে তো আর সংবিধানের অস্তিত্ব থেকেই বা কি কাজ। এই যে জিনিসটা, এটা খুব ভাইটাল একটা সিচুয়েশন, ভাইটাল একটা ধারা, আইন। তাই জন্য মৌলিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে এই যে ফেডারেল সিস্টেম, এই জিনিসগুলো সংশোধন করার জন্য মানে সংবিধানের মানে 2/3 মেজরিটি অবশ্যই লাগবে। তাই জন্য এই যে জিনিসগুলো সংশোধন করা খুবই কঠিন। তাই জন্য আমরা আমাদের যে সংবিধান আছে সেটাকে আংশিক সুপরিবর্তনীয় বলছি এবং আংশিক দুষ্পরিবর্তনীয় বলছি। কিছু জিনিস খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যায় এবং কিছু জিনিস খুব দেরি হয় পরিবর্তন করতে আর কি। তারপরে 4 নম্বরে যাই, সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম। আমরা জানি আমাদের যে সংবিধান সেটা আমরা মানে সংবিধানে আমাদের যে ব্যবস্থা আছে সেটা আমরা ব্রিটেন থেকে অনুকরণ করেছি। ভারত ওয়েস্টমিনস্টার মডেলের সংসদীয় শাসন ব্যবস্থা অনুসরণ করে। ওয়েস্টমিনস্টার ইউকেতে আছে, মানে ব্রিটেনে আছে। তাই জন্য আমরা যে আমাদের যে সিস্টেম, আমরা সবার কাছে বলতে আমাদের যে শাসন বিভাগ, আমাদের যে আইন বিভাগ, আমাদের যে বিচার বিভাগ, এরা নিজেদের কাছে জবাবদিহি। শাসন বিভাগ চাইলেই স্বৈরাচারী হয়ে যেতে পারবে না, আইন বিভাগ চাইলেই স্বৈরাচারী হয়ে যেতে পারবে না, বিচার বিভাগ যে কোনো ধরনের বিচার করে দিতে পারো, মানে মানে যা ধরনের জিনিসপত্র করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। তাদের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম আছে আর কি। সেই জন্যই বলছে ভারত ওয়েস্টমিনস্টার সংসদীয় শাসন ব্যবস্থা অনুসরণ করে, মানে ইউকের শাসন ব্যবস্থা আমরা অনুসরণ করি। এবং মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান তিনি, মানে সব কাজ তার নামেই সম্পাদন হয়, সব কিছুতে সই তারই লাগে, ঠিক আছে। কিন্তু প্রকৃত শাসন কার্য পরিচালনা করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ, মানে প্রধানমন্ত্রী নিজে করেন এবং সঙ্গে যে মন্ত্রিমণ্ডল আছে তাদের যে পরামর্শ আছে সেগুলো নিয়েই প্রধানমন্ত্রী নিজের কার্য পরিচালনা করে, ঠিক আছে। এবং সমন্বিত নীতি নির্ধারণ মানে নির্বাহী বিভাগ, মানে আমাদের যে মন্ত্রিসভা আছে, আইনসভার সংসদের কাছে হচ্ছে দায়বদ্ধ বলতে আমাদের যে মন্ত্রিসভা, আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম আছে সেগুলো হচ্ছে লেজিসলেচারের কাছে দায়বদ্ধ থাকে সব সময়। যেমন এটা আমরা তো রাষ্ট্রের কথা বললাম, মানে লোকসভার কথা বললাম, কিন্তু আমরা যদি বিধানসভার কথা বলি, আমাদের সব কাজ হচ্ছে আমাদের যে গভর্নর আছে, আমাদের যে রাজ্যপাল আছে তার নামে সম্পাদিত হয়। কিন্তু আমাদের প্রকৃত শাসক যদি আমাদের রাজ্যের কথা বলি তাহলে সেটা চিফ মিনিস্টারই হয়, ঠিক আছে। সব জায়গায় তিনিই যাবেন, কিন্তু সব কার্য সম্পাদন হবে রাজ্যপালের নামে। সেরকম রাষ্ট্রের ক্ষেত্রেও মানে কেন্দ্রের ক্ষেত্রে এইভাবে, যেখানে সব কাজ সম্পাদন হবে রাষ্ট্রপতির নামে,
কিন্তু কাজ হচ্ছে প্রধানমন্ত্রী করবে। তো এই যে শাসন ব্যবস্থা, এটাকে আমরা ফলো করছি, ঠিক আছে। এবং দ্বৈত নাগরিকত্ব, দ্বৈত নেতৃত্ব, সরি, তো আনুষ্ঠানিক প্রধান মানে আমাদের যে রাষ্ট্রপতি আছে এবং বাস্তব প্রধান যিনি প্রধানমন্ত্রী আছে, এই দ্বৈত কাঠামোর সংসদীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। এই দ্বৈত কাঠামো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির সই ছাড়া যেমন কিছু হবে না, আবার প্রধানমন্ত্রীর নেতৃত্ব ছাড়াও কিছু হবে না, এটাই হচ্ছে ব্যাপার। এবার 5 নম্বর বৈশিষ্ট্যতে যাই, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল সিস্টেম এবং কোয়াসি ফেডারেল স্ট্রাকচার। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলেও তা কেন্দ্রমুখী এবং আধা যুক্তরাষ্ট্রীয়। মানে আমাদের যে কেন্দ্র রাজ্য সম্পর্ক আছে, সেখানে কেন্দ্রই বেশি শক্তিশালী। অবশ্যই রাজ্য চাইলেই হচ্ছে নিজে ওই দেশ থেকে বেরিয়ে যেতে পারে না। রাজ্য চাইলে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না। যে বিষয়গুলো তার আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে শুধুমাত্র সেইগুলোই। কিন্তু সেটাতে যদি কেন্দ্র চায় হস্তক্ষেপ করতে পারে, তাহলে সে পারবে, অবশ্যই পারবে। কেন্দ্র রাজ্যের কোনো মানে আইন যেটা কেন্দ্রের ভালো লাগছে না, সেটাতে হস্তক্ষেপ করতে পারবে। তো ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলেও তা কেন্দ্রমুখী এবং বা আধা যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে এখানে যে লিখিত সংবিধান, ক্ষমতার বিভাজন বলতে আমাদের যে কেন্দ্র তালিকা, আমাদের যে রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা মানে যেখানে দুজনেই আইন প্রণয়ন করে, কেন্দ্র রাজ্য দুজনেই। আর রাজ্য তালিকা বলতে যেখানে রাজ্যরা আইন প্রণয়ন করতে পারে। রাজ্য মানে আমাদের যে কটা রাজ্য আছে সবাই আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রাজ্যের জন্য যেভাবে আইন প্রণয়ন করে সেই জিনিসটাকে বলছে। এবং কেন্দ্র তালিকা বলতে কেন্দ্রের যা আইন প্রণয়ন করবে সেটা তো সবার জন্য, সে প্রত্যেক মানে দেশের প্রত্যেক নাগরিকের জন্য অ্যাপ্লিকেবল হবে। সেই যে বৈশিষ্ট্যটা আছে, এই জন্য এটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করি এবং এটা একটা স্বাধীন বিচার বিভাগের যে অস্তিত্ব আমরা লক্ষ্য করি, সেই জিনিসটাকেও বোঝায়। এবার হচ্ছে কেন্দ্রমুখী বৈশিষ্ট্য কি কি আছে? একক সংবিধান, একক নাগরিকত্ব। আমাদের একটাই সংবিধান, কোনো রাজ্যের আলাদা আলাদা সংবিধান নেই। আমাদের একটা সংবিধানকে কি ফলো করতে হয়? আমাদের যদি কোনো অধিকার হরণ হয়, আমরা সেই সংবিধানের বেসিসেই আমরা কেস করতে পারবো। আমরা অন্য কোনো আইন আমাদের রাজ্য প্রণয়ন করেনি, তাই জন্য আমাদের একটা সংবিধান। আমাদের একক নাগরিকত্ব, আমরা একটা দেশের একটাই নাগরিক, আমরা অন্য দেশেরও নাগরিক হতে পারবো না, বা আমাদের রাষ্ট্রের ভিতরে কোনো স্পেসিফিক রাজ্যের নাগরিকত্ব এরকম কিছু হয় না, এরকম কোনো কনসেপ্ট হয় না আর কি। তারপরে রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন এই কারণেই, কারণ কি হচ্ছে, রাজ্যপাল হচ্ছে সেই যে রাজ্যে নিয়োগ করবে সেই রাজ্যের কোনো মানুষই হয় না, সে হচ্ছে আলাদা মানুষ, সে হচ্ছে অন্য বিরোধী দলনেতা হয়, ঠিক আছে। বিরোধী দলনেতা ইন দ্য সেন্স, যেহেতু তিনি বিরোধী হবেন এবং সেই যে রাজ্যটাই তাকে অ্যাপয়েন্ট করা হবে, তারা কি কাজ করছে সেটার উপরে একটা নজরদারি তারা থাকবে। যদি একই দলের হয় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, তাহলে তাতে সমস্যা আছে যে সব আইনই পাশ করে দেবে, মানে সব বিলেই হচ্ছে আইন হিসেবে পরিণত হবে। তারপরে কি, জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কেন্দ্রের হাতে, মানে কোনো যদি এমার্জেন্সি ঘোষণা করার হয়, তাহলে সেই ক্ষমতাটা শুধুমাত্র কেন্দ্রেরই আছে, কোনো রাজ্য কোনোদিন কোনো এমার্জেন্সি ঘোষণা করতে পারে না। তারপরে রাজ্যের সীমানার পরিবর্তনের ক্ষমতা সংসদ মানে পার্লামেন্টের কথা বলা হচ্ছে। রাজ্যের সীমানা পরিবর্তন বলতে আমরা কি বুঝি? রাজ্যের যদি রাজ্যটাকে বাড়াতে হয়, মানে রাজ্যের যে টেরিটরিটা আছে, যে সীমারেখাটা আছে, সেইটাকে যদি বাড়াতে হয় বা কমাতে হয়, কমিয়ে ওই রাজ্যটাকে দুভাগে ভাগ করে আবার আরেকটা আলাদা রাজ্য বানাতে হয়। যদি হচ্ছে বিহার ভেঙে যেহেতু যেরকম ঝাড়খণ্ড হয়েছে, তো ঝাড়খণ্ড তো আগে বিহারের মধ্যেই ছিল। এই যে জিনিসটা, এই যে ক্ষমতাটা, এটা ভাগ করার দায়িত্ব কার? এই ভাগ করার দায়িত্ব সংসদের হাতে। পার্লামেন্ট যদি চায় তাহলে সেটা করবে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে এসছে। তারপরে 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। আমাদের যে 8টি মৌলিক অধিকার আছে, বর্তমানে 6টি বলতে আমাদের যে সম্পত্তির অধিকার মানে রাইট টু প্রপার্টি যেটা আছে, সেটা বাতিল হয়ে এমনি নর্মাল একটা অধিকার, নর্মাল অধিকার বলতে কি, নর্মাল একটা আইন হিসেবে এসে গেছে, নর্মাল সংবিধানে তাকে ইনক্লুড করা হয়েছে। কিন্তু এটা মৌলিক অধিকার নয় যে মানুষের সম্পত্তি থাকা একদম অনিবার্য, ঠিক আছে, এরকম ব্যাপার নয়। মানুষের আরো যে অধিকারগুলো আছে সেইগুলোর ওপরে বেশি ফোকাস করা হয়েছে এবং সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ করা হয়েছে। কারণ কি, সব মানুষের যে সম্পত্তির অধিকার থাকবে সেরকম নয়, সব মানুষের সম্পত্তি থাকে এটাও নয়, কেউ ভাড়া বাড়িতেও থাকে। তো এই ক্ষেত্রে যখন ছিল সম্পত্তির অধিকার মৌলিক অধিকার, তারপরে আস্তে আস্তে বিচার বিবেচনা করে এটা সংবিধান থেকে বাতিল দেওয়া, মানে সংবিধান নয়, মৌলিক অধিকার থেকে বাতিল দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং নাগরিকদের মৌলিক স্বাধীনতা এবং সুরক্ষা সুনিশ্চিত করে।
বিচারযোগ্য, এগুলো আদালতের প্রয়োগযোগ্যতা আছে। মানে আমার মৌলিক অধিকার নিয়ে কোনো প্রশ্ন উঠলে সেটা আমরা আদালতে গিয়ে বিচারের জন্য মানে চাইতে পারি বা আমরা কেস করতে পারি, সেটার কথা বলা হচ্ছে। উদাহরণ কি, সমতার অধিকার, মানে আমরা যে সাম্যের অধিকার ভোগ করি, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধান। এই যে সাংবিধানিক প্রতিবিধান বা কনস্টিটিউশনাল রেমেডি যেটা আছে, এই জিনিসটা এমন একটা অধিকার, যে অধিকারটা আমাদের যখন মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তখন আমরা সেটার এগেনস্টে গিয়ে যখন কেস করি সেটাকে আমরা সাংবিধানিক প্রতিবিধান বলি। মানে আমাদের অধিকারের যখন লঙ্ঘন হয় আর কি, সেই অধিকারটা। এবং তারপরে মৌলিক কর্তব্য, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ঠিক আছে, সেখানে এইটা কত ধারায় যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনে 1976 দ্বারা যুক্ত নাগরিকদের 11টি মৌলিক অধিকার। তোমরা যদি না জেনে থাকো মৌলিক অধিকার আমাদের কি কি আছে, বা মানে মৌলিক অধিকার না, মৌলিক কর্তব্য কি কি আছে সেইগুলো সম্পর্কে, তাহলে অবশ্যই গুগল করে নিতে পারো, বা বইয়ে অবশ্যই লেখা থাকবে মৌলিক কর্তব্য আমাদের কি কি আছে, সেগুলো আমাদের অবশ্যই মেনে চলা জরুরি বা প্রয়োজন, ঠিক আছে, একটা ভারতের নাগরিক হিসেবে। এবং অবিচারযোগ্য কি? অবিচারযোগ্য সরাসরি আদালতে এটি প্রয়োগযোগ্য নয়। আদালতে প্রয়োগযোগ্য নয় বলে মানে হচ্ছে এটা মৌলিক অধিকার যেমন আমরা আদালতে গিয়ে কেস করতে পারি, কিন্তু মৌলিক কর্তব্য আমরা আদালতে গিয়ে কেস করতে পারি না, ঠিক আছে। ওটা আমাদের কর্তব্য, ওটা আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে ওটাকে ওবে করতে হবে। তাই আইনসভা এগুলো কার্যকর করতে আইন প্রণয়ন করতে পারে আর কি, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা এখনো বিস্তারিত আছে, কারণ কি আমরা শুধুমাত্র মৌলিক অধিকার বা কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটাকে বোঝায়, সেটা বলা হয়েছে। আমাদের যে ডিরেক্টিভ প্রিন্সিপাল যেটা নেওয়া হয়েছে আইরিশ থেকে, মানে আয়ারল্যান্ড থেকে, এটা আমি আগের দিন বলেছিলাম যে অন্য দেশের কোন দেশ থেকে এটা নেওয়া হয়েছে, তো এখানেও ইনক্লুড করা হয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। এখানে মানে এই জিনিসটার মানে কি, আমরা মৌলিক অধিকার মানে তো বুঝলাম, আমরা মৌলিক কর্তব্য মানে তো বুঝলাম, এটার মানে হচ্ছে রাষ্ট্র যে সমস্ত নীতি নির্ধারণ করে সেটার একটা জিস্ট, সেটা একটা সারাংশ, কি কি বিষয়ে রাষ্ট্র নীতি নির্ধারণ করতে পারে। আমাদের যে আর্টিকেল আছে নীতি নির্ধারণের, আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত, সেই যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলের মধ্যেই এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, সেইগুলো মানে সেই আইনগুলো ওখানে আছে, সেই সাংবিধানিক ধারাগুলো ওইখানে আছে। তো এগুলো অবিচারযোগ্য। অবিচারযোগ্য মানে হচ্ছে এটা কোনো কোর্টে গিয়ে কেস করা যাবে না এটার এগেনস্টে। উদাহরণ, সমান কাজের জন্য সমান বেতন, মানে এটা এক একটা ধারা, এটা উদাহরণ হিসেবে আমি দিয়েছি। যেমন মৌলিক অধিকারের বিভিন্ন ধারা আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, তাই জন্য এই যে এখানেও এক একটা ধারা যেগুলো দিয়েছি, গ্রাম পঞ্চায়েত গঠন, পরিবেশ রক্ষা, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা, ঠিক আছে, এটা হচ্ছে 51 নম্বর ধারায় আছে, এটা আমার মনে আছে। সমান কাজের জন্য সমান বেতন, গ্রাম পঞ্চায়েত হচ্ছে 40 নম্বর আর্টিকেলে বোধহয় আছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে। এবার 7 নম্বর যে বৈশিষ্ট্য আছে, 7 নম্বর বৈশিষ্ট্যতে আসি, যেখানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। ভারতের বিচার বিভাগ স্বাধীন এবং শক্তিশালী। নিয়োগ কিভাবে হয়? বিচারপতিদের নিয়োগে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ কমানোর জন্য কলেজিয়াম সিস্টেম, মানে প্রত্যেকটা ব্যবস্থায় তাদেরকে অ্যাপয়েন্ট করার জন্য বা তাদেরকে মানে যুক্ত করার জন্য এক একটা সিস্টেমের নাম হয়। তো বিচার বিভাগের বা বিচারপতিদের যারা অ্যাপয়েন্ট করে, সেই যে পদ্ধতিটার নাম হচ্ছে কলেজিয়াম সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেমের মাধ্যমে বিচারপতিদেরকে হচ্ছে অ্যাপয়েন্ট করা হয় সেই নির্দিষ্ট হাইকোর্টে বা সেই নির্দিষ্ট সুপ্রিম কোর্টে, ঠিক আছে। নির্দিষ্ট কি, সুপ্রিম কোর্ট তো একটাই আছে আর কি। তো অপসারণ কিভাবে হয়? বিচারপতিদের অপসারণ শুধুমাত্র সংসদের একটি জটিল সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, মানে ইমপিচমেন্টের মাধ্যমে সম্ভব। এটার ইংরেজি হচ্ছে ইমপিচমেন্ট বলাটাই হচ্ছে শ্রেয়, ঠিক আছে। এবং ক্ষমতা, আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করার জন্য জুডিশিয়াল রিভিউ বা মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা। বিচার বিভাগের অনেক স্বাধীনতা আছে, কিন্তু নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার স্বাধীনতাও হচ্ছে বিচার বিভাগের হাতে আছে। কারণ আর্টিকেল 32 আমাদের যেটা আছে, সেটা আমাদের যে মৌলিক অধিকার, নাগরিকদের যে মৌলিক অধিকার, সেটা রক্ষার ব্যাপারে কথা বলে আর কি। তাই জন্য নাগরিকদের মৌলিক অধিকার সিকিউরও হচ্ছে বিচার বিভাগই করে, ঠিক আছে। এবারে 8 নম্বর পয়েন্টে যাই, যেটা হচ্ছে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ। একক নাগরিকত্ব বলতে আমরা কি বুঝি? একক নাগরিকত্ব, এটা আগের পয়েন্টেও যেভাবে বোঝাচ্ছিলাম, ভারতে একক নাগরিকত্ব ব্যবস্থা প্রচলিত, অর্থাৎ একজন ভারতীয় নাগরিক শুধুমাত্র ভারতের নাগরিক, কোনো নির্দিষ্ট রাজ্যের নাগরিক নয়। যেমন ইউএসএতে মানে আমেরিকাতে এই নিয়মটা আছে যে তারা
মানে যারা ইউএস এর নাগরিক তারা ইউএস এর নাগরিক, আবার ইউএস এর যে রাজ্যগুলো আছে তার মধ্যে সেই ব্যক্তি যে রাজ্যে অবস্থান করুক বা বসবাস করুক সেই রাজ্যেরও নাগরিক, মানে ওইটা নাগরিকত্ব হিসেবে পরিচিত। কিন্তু ভারতের ক্ষেত্রে এরকম নয়, তুমি ভারতের যে রাজ্যেই অবস্থান করো না কেন তুমি একই নাগরিক, তোমার একই আইডেন্টিটি কার্ড তৈরি হবে। মানে আইডেন্টিটি কার্ড বলতে ভারতের যে আইডেন্টিটি প্রুফগুলো আছে ভারতে অবস্থান করার জন্য সেই জিনিসগুলো একই। মানে আমি আমার রাজ্যে থাকতে গেলে আমাকে ভোটার কার্ড আধার কার্ড যেরকম বানাতে হবে, অন্য রাজ্যে গেলেও সেরকম, আমাদের পাসপোর্ট যদি বানাতে হয় সেরকমভাবেই হচ্ছে একই ধরনের জিনিসপত্র বানাতে হবে। প্রত্যেক রাজ্যে গেলে একই সিস্টেম, আমাকে অন্য রাজ্যে গেলে যে আবার অন্য নাগরিকত্ব দিয়ে দেবে এরকম ব্যাপার নয়। তাই ভারত রাজ্যে যে ভারতীয় হিসেবে আমার একক নাগরিকত্ব আছে এটার কথাই আসলে বলা হচ্ছে। বৈশিষ্ট্য: সমস্ত ভারতীয় নাগরিকের সমান অধিকার, কর্তব্য ও আইনি সুরক্ষা। আইনি সুরক্ষা বলতে আইনি সুরক্ষা মানে আমাদের যেভাবে হচ্ছে রক্ষা করা হয় আইন দ্বারা আর কি, কোনো সমস্যা হলে যেভাবে হচ্ছে পুলিশ প্রশাসন আমাদেরকে রক্ষা করে, তারা যে রাজ্যেই বসবাস করুক না কেন আর কি। বিপরীত উদাহরণ এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব যেটার কথা আমি বললামই, সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, কিন্তু ভারত একক নাগরিকত্বে বিশ্বাসী। এবারে 9 নম্বর পয়েন্টে যাই। 9 নম্বর হচ্ছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। আমাদের যে 52তম সংবিধান সংশোধনী আছে যেটা 1985-তে হয়েছিল, এটাই অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন। দেখবে বিভিন্ন যে পার্টি আছে, পার্টির যারা মানুষ আছে, পার্টি তো এমনি এমনি গঠন হয়ে যায় না, পার্টিতে অবশ্যই মানুষ থাকলে তারপরেই গঠন হয়। তো এই যে পার্টিতে যারা মানুষ আছে তারা সেই নির্দিষ্ট পার্টির মতাদর্শটাকে হয়তো আর অনুসরণ করতে চাইছে না, তারা মনে করছে যে তারা অন্য পার্টিতে মানে চলে যেতে চায় আর কি। তাদের এই যে চলে যাওয়ার যে প্রসেসটাকে, সেই জিনিসটাকে হচ্ছে আটকানোর জন্য এই অ্যান্টি ডিফেকশন ল এসেছে। মানে কোনো নির্বাচিত সদস্য তার রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করলে বা দলের নির্দেশের বিরুদ্ধে ভোট দিলে তিনি সংসদ বা বিধানসভার সদস্যপদ হারান আর কি। এটা হচ্ছে ব্যাপার। যদি কেউ চায় যে নিজের পার্টি ছেড়ে অন্য পার্টিতে চলে যাবে সেটা, তাহলে সে তার পদ হারাবে, তার সবকিছুই সে হারাবে। কিন্তু এটার একটা লুফলও আছে, মানে ব্যতিক্রমও আছে যেটা এখানে লেখা নেই। তাহলে যদি তারা হচ্ছে মানে আরো বেশি সংখ্যক 2/3 উপরে নিয়ে চলে যায় তাহলে তারা তাদের সদস্যপদ হারাবে না, বা তাদের যে পদগুলো আছে সেই পার্টি থেকে অন্য পদে যাওয়ার জন্য তাহলে তারা হারাবে না। এটা এখন বোঝা সম্ভব নয়, এটা বড় হলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে 10 নম্বর হচ্ছে সংরক্ষণ ব্যবস্থা বা রিজার্ভেশন সিস্টেম। এখানে বলতে চাইছে যে আমাদের যে সংরক্ষণ ব্যবস্থা, আমাদের দেশে অনেক মাইনরিটি সেকশন আছে বা সংখ্যালঘু বা সংখ্যায় কম মানুষজন অনেকে আছে, তাই তাদের যাতে উন্নতি হয়, তাদের যাতে বিভিন্ন ধরনের যারা প্রতিনিধি আছে তাদের শ্রেণীর প্রতিনিধি, যদি মুসলিমদের কথা বলি মুসলিম প্রতিনিধি, যদি শিখদের কথা বলি শিখ প্রতিনিধি, যদি মহিলাদের ক্ষেত্রে বলি শুধুমাত্র তো ধর্মীয় প্রতিনিধি হলে হবে না, সেখানে সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে যারা নিপীড়িত, যদি মহিলাদের কথা বলি মহিলাদের জন্য মহিলা প্রতিনিধি। এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিসপত্রগুলো যখন হচ্ছে সংবিধানে ধারায় ইনক্লুড করা হয়, তাই আমাদের এই যে সংরক্ষণ ব্যবস্থাটাও সেইভাবে আছে। সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ক্ষেত্র: শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি দেখবে যে এসসি এসটি ওবিসি এদের জন্য যে স্পেশাল রিজার্ভেশনগুলো থাকে, আমাদের সংরক্ষণগুলো থাকে, আবার জেনারেলদের জন্য যেরকমভাবে রিজার্ভেশন থাকে না, আমরা আগে গিয়ে ভর্তি হতে পারবো। এই যে জিনিসগুলো আছে, সরকারি চাকরির ক্ষেত্রেও আছে, আইনসভায় আসন সংরক্ষণের ক্ষেত্রে আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সংবিধানে ধারায় ইনক্লুড করা আছে। তাই জন্য এত রিজার্ভেশন, এসসিদেরকে আগে হচ্ছে ছাড় দেওয়া হয়, এসসি হলে বিভিন্ন ধরনের যে স্কলারশিপগুলো দেওয়া হয়, এই জিনিসগুলো সংরক্ষণ ব্যবস্থার মধ্যে পড়ে এবং ভারতের সংবিধানে সেগুলো ইনক্লুড করা আছে। কারণ আমাদের মনে রাখতে হবে ভারতের সংবিধান কে তৈরি করেছে, মানে কে বা কারা, শুধুমাত্র বি.আর. আম্বেদকর একাই তৈরি করেছে আমি সেটা বলছি না, কিন্তু তিনি এমনভাবে তৈরি করেছেন যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু না কিছু ভাবা হয় বা ভাবা যেতে পারে। তারপরে প্রাপক গোষ্ঠী, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী, মানে ওবিসিদের কথা বলা হচ্ছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে, এবং অর্থনৈতিকভাবে দুর্বল উচ্চবর্ণ মানে ইডাব্লিউএস। ঠিক আছে, এদের জন্য রিজার্ভেশন করা আছে বা সংরক্ষণ করা আছে, কোনো না কোনো জায়গায় এরা গেলে তাদের জন্য আসন সংরক্ষণ করা আছে, তারা সেখানে অ্যাডমিশন নিতে পারবে, তারা সেখানে যেতে পারবে আর কি। এবারে 11 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটার কথায় আসি। সংখ্যালঘুদের অধিকার, মাইনরিটি রাইটস, মানে আমাদের মৌলিক অধিকারের মধ্যে এই সংখ্যালঘুদের অধিকারগুলোও নিশ্চিত করা আছে। ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের তাদের নিজস্ব ভাষা, নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠা
এবং পরিচালনার অধিকার। ধারা হচ্ছে 30 নম্বর ধারায় আমরা দেখতে পাই কি, ধর্মীয় এবং ভাষাগত যারা সংখ্যালঘু আছে তারা চায় যে সেই নির্দিষ্ট কমিউনিটি, সেই নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিরা যে তাদের নিজের ধর্ম চর্চা করতে, তাদের নিজেদের যে ভাষা আছে সেটাকে তারা বলতে, নচেত তারা হচ্ছে যে অন্য ভাষা আছে তাদের উপর যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা তারা বলতে চায় না, তারা বলতে চায় তাদের নিজেদের ভাষা। তো এই যে স্বাধীনতা তাদের অবশ্যই আছে, সেই স্বাধীনতাটাকে সুরক্ষিত করা হয়েছে সংবিধানের 30 নম্বর ধারায়। এবং তারপরে আছে সাংস্কৃতিক সংরক্ষণ। নিজস্ব ভাষা আমাদের সংরক্ষণ করা হচ্ছে একটা সাংস্কৃতিক সংরক্ষণ, লিপি এবং সংস্কৃতি রক্ষা। সংস্কৃতি মানে কালচারকে বোঝানো হয়। ধরো ওই যে ট্র্যাডিশন, ওই যে কমিউনিটিতে কিভাবে হচ্ছে বিয়ে হয়, জন্মালে কি ধরনের অনুষ্ঠান করা হয়, মৃত্যু হলে কিভাবে হচ্ছে অনুষ্ঠান করা হয়, এই যে জিনিসগুলো, এই যে সংস্কৃতি রক্ষা কেউ আমাদের উপর চাপিয়ে দিতে পারে না, আমরা জন্মগতভাবে যা দেখছি সেটাই আমাদের হয়ে আসছে, এই জিনিসটাকে আমরা সংস্কৃতি বলবো। এই যে সংস্কৃতি রক্ষার অধিকারটা আমাদের 29 নম্বর ধারায় আছে। এই ধারাগুলো হচ্ছে সংবিধানে মানে যারা সংখ্যালঘু আছে তাদের জন্য ইনক্লুড করা হয়েছে স্পেশালি, এবং তাদের যাতে অধিকার, তাদের যাতে জিনিসপত্রগুলো সুরক্ষিত হতে পারে তাই জন্য। এবার আসি 12 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। সেটির মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ বলতে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম নেই, রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, আর কোনো অফিসিয়াল ধর্ম নেই। রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা এবং নিরপেক্ষতা বজায় রাখে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় না রাষ্ট্রে। এটা কখন ইনক্লুড করা হয়েছে? আমাদের যে 42তম সংবিধান সংশোধনী আছে, যেটা 1976 সালে হয়েছে, এই যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার এই শব্দটি হচ্ছে ইনক্লুড করা হয়েছে। কোথায় ইনক্লুড করা হয়েছে? আমাদের যে প্রস্তাবনা আছে সেখানে। এবার 13 নম্বর যে পয়েন্টটি আছে সেটাতে আসি, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বা ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ। এটার মানে হচ্ছে আমাদের যে ভোট অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, সেটা আমরা কবে থেকে দেব সেই জিনিসটার কথা বলা হচ্ছে। 18 বছর বয়সী, আমাদের যখন 61তম সংবিধান সংশোধনী হয় মানে 1988-তে, এর আগে মানে 1988-র আগে প্রত্যেকটি ছেলে মেয়ের ভোট দেওয়ার মানে সাল ছিল বা বয়স ছিল হচ্ছে 21 বছর, কিন্তু সেটা কমিয়ে 18 বছর বয়স করা হয়। প্রত্যেকটি ভারতীয় নাগরিক যাতে 18 বছর বয়স উত্তীর্ণ হলে তখন থেকে তারা যাতে রাজনৈতিক অংশগ্রহণ করতে পারে সেটার উপর জোর দেওয়া হয়েছে। এবং বৈশিষ্ট্য হিসেবে কি আছে? জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষা বা সম্পত্তির ভিত্তিতে কোনো শর্ত নেই। মানে যে জাতিই হোক না কেন, যে ধর্মের মানুষই হোক না কেন, যে লিঙ্গের হোক না কেন, তার শিক্ষাগত যোগ্যতা যতটাই থাক না কেন, সে ভোট দেওয়ার অধিকারী হবে অবশ্যই। এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তি। তারপরে 14 নম্বর পয়েন্ট কি? 14 নম্বর পয়েন্ট হচ্ছে সংবিধানের প্রাধান্য বা সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এটার মানে হচ্ছে সংবিধান হলো সর্বোচ্চ আইন, মানে যে আইনই বানাক না কেন, সংবিধানে যেটা লেখা আছে সেটাই আলটিমেটলি ফলো করা হবে। দেশের যে কোনো আইন, নির্বাহী আদেশ বা আদালতের রায় অবশ্যই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মানে সংবিধানে যা লেখা আছে সেটার উপর ভিত্তি করে সেরকম পরিপ্রেক্ষিতে বিচার করা হবে, সেরকম পরিপ্রেক্ষিতে আইন বানানো হবে। মানে তা না হলে সংবিধানের সঙ্গে যে সামঞ্জস্য আছে সেটা গুলিয়ে যাবে। এবং মৌলিক কাঠামো তত্ত্ব বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যেটা কেশবনন্দ ভারতী কেসে এসেছিল মানে 1973 সালে যেটি হয়েছিল, সেটা সংবিধানের মৌলিক কাঠামো এবং সংশোধন করতে পারবে না। আমাদের যে মৌলিক স্ট্রাকচার আছে বা বেসিক স্ট্রাকচার আছে সেইটা সম্পর্কে বলা হয়। এবং আইনের সাংবিধানিক বৈধতা বা জুডিশিয়াল রিভিউ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যে কোনো আইনকে সংবিধানের পরিপন্থী বলে বাতিল ঘোষণা করতে পারে। সংবিধানের পরিপন্থী বলে যদি সেই আইনটি মনে হয় তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রিভিউ করে, জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে সেটাকে বাতিল বলে গণ্য করতে পারে। তো এই ছিল হচ্ছে আজকের টপিক, যেটি হচ্ছে সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটি সম্পর্কে। এর পরবর্তীতে আমি আলোচনা করব এর যে শর্ট কোশ্চেনগুলো আছে মূলত সেইগুলো সম্পর্কে। থ্যাংক ইউ।